আপনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। ভাবির জন্য একটা বিস্ফোরা হিসেবে কাজ করত এই 7 কলেজ। যেই ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁধে কাঁধ হাতে হাত রেখে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে আপনারা একজন আরেকজন লাশ ফালা দেওয়ার মধ্যে একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। আমরা পোশাক পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের মনের পরিবর্তন হচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা আলোচনা করব বিষয় হচ্ছে শিক্ষা ব্যবস্থায় সমন্বয়হীনতা। দর্শক, খুব স্বভাবত কারণেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কেন এই বিষয়টি বেছে নেওয়া হয়েছে। হয়তো সারা দেশেই শিক্ষা ব্যবস্থায় সমন্বয়হীনতার একটি চিত্র রয়েছে, কিন্তু তারপরও আজকে আলোচনার বিষয়টি অন্যতম কারণ হচ্ছে ঢাকাতে বা রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত ছিল 7টি কলেজ, সেই 7টি কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের যে সৃষ্ট ঘটনা, সেখানে সেই 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের ঘটনা ঘটেছে। এরপরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে, আপনারা জানেন ইতিমধ্যেই। এবং এরই মধ্যে কিন্তু আপনারা সংবাদে দেখেছেন যে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই 7টি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না। সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব রফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তানজিনা তাম্মি হাফসা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্যার, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আজকে বা কালকের থেকে আজকে পর্যন্ত সৃষ্ট ঘটনা, সেই ঘটনাগুলো হয়তো আমাদের দর্শকরা গণমাধ্যমে দেখছে, কিন্তু আমরা আপনার কাছে একটু জানতে চাই যে 2017 সালে 8 বছর আগে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো বা আওতায় অধীনে আনা হয়েছিল যে 7টি কলেজ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনার পেছনে আসলে যুক্তিগুলো কি ছিল? সেই কতটা যুক্তি ছিল তখন এই 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনার পেছনে, এবং কতটা সেই আনার যে কারণগুলো দেখানো হয়েছে তার কতটা আসলে বাস্তবায়ন করা গিয়েছিল? আমি ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে, এবং আপনি উপস্থাপক আছেন এবং যারা দর্শক। 2017 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধিভুক্তি হয় 7 কলেজের, সত্যিকার অর্থে আমি যতটুকু জেনেছি যে এখানে যতজন শিক্ষক ছিলেন বা বিশেষ স্টেক হোল্ডারদের বা যারা শিক্ষকতা করেছেন বিভিন্ন লেভেলে, কারোর সাথেই এটা ভালো করে আলোচনা করা হয়নি। আমি যদি একটু গভীরের কথা বলি, সেটা হচ্ছে আমাদের সাধারণত মানুষ হিসাবে মাঝে মাঝে শিক্ষকতা পেশায়ও মহান পেশা, কিন্তু মাঝে মাঝে একটু দ্বিমত ঘটে এবং মাঝে মাঝে কিছু কিছু ইগো আমাদেরকে বিভক্তিতে ফেলে দেয়। তো তৎকালীন সময়ে শুধুমাত্র একজনের আশা বাস্তবায়ন করতে যে খুব যে একাডেমিক লাভ হবে, একাডেমিক কাজ হবে, এই বিবেচনায় না এনে বরং একজনের ইচ্ছাকে প্রতিফলিত করা হয়েছে এবং 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা, যা ধারণ ক্ষমতা, কার্যক্ষমতা, সেটা কিন্তু আলাদা করে কিছুই করা হয়নি। এক্সিস্টিং জনবলেই আমাদের কষ্ট হয়। তো সেখানে 7 কলেজের মতো বিশাল মানে ছাত্র ছাত্রী প্লাস তাদের কর্মযজ্ঞ, আমাদের রেজিস্ট্রার বিল্ডিং এর সক্ষমতা সব মিলিয়ে কিন্তু কোনো ফিজিবিলিটি স্টাডি হয়নি। যে কারণে 2017 থেকে আমি একেবারে বলবো না যে ভালো কোনো উদ্দেশ্য মোটেও ছিল না, হয়তো ছিল, কিন্তু পর্যাপ্ত স্পেস, পর্যাপ্ত জনবল এবং পর্যাপ্ত মানে মূল্যায়নকারীদের ঠিকঠাক মতো না করাতে ইভেন কোশ্চেন করা, সেটার করা, এই জাতীয় কিছু টানাপোড়েনের কারণেও আমরা 2017 থেকে পর্যন্ত আমরা 7 কলেজের ছেলে মেয়েদেরকে যেভাবে খুব পিসফুলি সামনে নিয়ে যাওয়ার কথা, তা আসলে আমাদের নেওয়া যায় নাই। এবং সত্য বলতে আমাদের উপরে চাপিয়েই দেওয়া হয়েছে এক ধরনের, 1-2 জনের ইচ্ছার মানে খুব বাস্তবায়নই হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বড় জায়গা থেকে পরামর্শ নিয়ে সকল মানে প্রফেসরকে ইনক্লুড করে এটা একটা ভালো মতামত নিয়ে আসলে এই কাজটা করা হয়নি বলেই
আমি মোটামুটি যতটা জানি সেটুকু আপনাদের কাছে উপস্থাপন করলাম। জি, ডক্টর রফিক, আমরা একটু সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই, কারণ হচ্ছে যে দর্শকরা আসলে এখন এই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল সেখানে আসলে কোনো কিছু আপনি গোপন রেখে আপনি হয়তো বলছেন যে একজনের ইচ্ছা বাস্তবায়ন, সে একজনটা কে আসলে, কার ইচ্ছা, সেটিকে একটু স্পষ্ট করবেন আপনি আপনার জায়গা থেকে, সুযোগ আছে? আমি আপনাকে বলি, হ্যাঁ, আমি কিছুটা স্পষ্ট করব। সেটা হচ্ছে আমাদের তৎকালে যেই ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি স্যার হয়েছিলেন ডক্টর হারুনুর রশিদ, এবং এখানকার ভিসি স্যার হয়েছিলেন আমার আরিফিন সিদ্দিক স্যার। তো আমরা তখন খুব জুনিয়র লেভেলে, তো তখন মানে স্যারদের একটু ছোটখাটো চিন্তার অনৈক্য বেশ স্পষ্ট ছিল। তো দেখা গেছে হারুন স্যার ওখানে গিয়েছেন, আরিফিন স্যার এখানে, তো আওয়াজটাই তোলা হয়েছে মানে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার বাস্তবায়ন করতে হবে। এবং আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আমলে মানে কর্তা ব্যক্তির ইচ্ছা বাস্তবায়ন করার একটা প্রবণতা এখানকার ভিসি প্রভিসিদের বরাবরই ছিল। ঠিক সেইখানে এই পতিত প্রধানমন্ত্রী, তার একটা ইচ্ছা, সেই ইচ্ছাটাও যে উনি ভালো করে বলেছেন কিনা জানি না, কিন্তু তারই নিয়োগ দেওয়া, তারই পছন্দের ভিসি আরিফিন সিদ্দিক স্যার অনেকের মতামত তোয়াক্কা না করেই উনি এখানে এটা যুক্ত করেছিলেন। এবং এটা নিয়ে, এই ঘটনার পরে এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে অনলাইনে, অফলাইনে। জি, আমি ধন্যবাদ আপনাকে। আমি এরপরে একজন শিক্ষার্থী আছেন, তার কাছে যাব, কিন্তু সুনির্দিষ্টভাবে যদি জানতে চাই যে এই একজন কিংবা একাধিক ব্যক্তির ইচ্ছা পূরণে যেটা হলো, এর বলি হলো তো এতগুলো শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে তাদেরকে কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অবজ্ঞাটা একটু বেশি করেছিল? আসলে তারা তো অবজ্ঞার একটি অভিযোগ এনেছে যে তাদের যতটুকু সক্ষমতা ছিল সেই সক্ষমতা আলোকেও আপনারা তাদেরকে দেখভাল করেননি, এরকম একটি অভিযোগ কিন্তু তাদের আছে দীর্ঘদিনের। আমি আপনার কাছে এটা খুব ক্লিয়ার করব যে আমাদের মানে সমালোচনাটা বড় আকারে কিন্তু প্রশাসনের, বা আমি স্বয়ং সমালোচনা করছি আমার ধরুন সিনিয়র শিক্ষক মাননীয় ভিসি স্যারের বা অনুরূপ, কিন্তু আমাদের এখানে যখন এসেছে, আমি নিজেও আমার বিভাগের কারণে আমি যুক্ত, এটা আমি 100% বলবো যে আমাদের 7 কলেজের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি, আমরা কোনো দিনই সামান্যতম অবজ্ঞা দেখাইনি। এটা যদি কেউ বলেন, কেউ মনে করেন, এটা একান্তই তার পারসেপশন, কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে আমি একদম দায় নিয়ে বলি আমার কলিগরা অবহেলা করেননি। একদম মাইনর কেস যদি, তাও এটা হয়নি, হয়তো আমাদের সক্ষমতার ছিল, ঘাটতি ছিল, কিন্তু কাউকে ছোট করা, 7 কলেজ কেমন একটু এটা আমরা কখনোই করিনি। অনেক ধন্যবাদ। কিন্তু প্রক্রিয়াগত কারণ, আমি ওই যে একটু আগে বলেছি যে আমাদের ধারণ ক্ষমতার ব্যাপার ছিল, সেই কারণে হয়তো একটু দেরি হতে পারে, বাট আমরা 7 কলেজকে কখনোই ছোট করে দেখিনি বা ওরকম করিনি, এটা আমি শিওর। জি, ধন্যবাদ। আমি একটু আপনাদেরই শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানজিনা তামিম হাফসা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। হাফসা, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে একদিক থেকে তো গোটা বৈষম্যহীন বাংলাদেশ, দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা জাতি এগোচ্ছি, তাদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আরেক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি শিক্ষার্থী। সেই জায়গা থেকে আমাদের টিচারদের, সম্মানিত টিচারের কথা মনে হচ্ছিল যে কিছু যৌক্তিক দাবি তাদের ছিল, যে শিক্ষার্থীদের এই 7 কলেজের, তো সেই 7 কলেজের আপনি ক্যাম্পাসে ছিলেন আমি যতটুকু জানি, আসলে কেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘাত পর্যন্ত পৌঁছালো? যে শিক্ষার্থীরা আপনারা এই 5 আগস্টের আগে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যুদ্ধ করলেন, রক্ত দিলেন, সেই শিক্ষার্থীরা নিজেরা নিজেদের রক্ত নেয়ার জন্য হামলার ঘটনা কেন ঘটলো? দেখুন, সেই শুরুর যে সিস্টেমটা দাঁড় করে দিয়েছিল 2017 সালে, যেটা কিনা হচ্ছে ঢাবির জন্য একটা বিস্ফোরা হিসাবে কাজ করত, এই 7 কলেজ। তো 7 কলেজের যে একটা বার্ডেন, ঢাবির যে সক্ষমতা, আমাদের যে এক্সিস্টিং যে স্টুডেন্ট, আমাদের যে প্রফেসররা আছেন, আমাদের যে লিমিটেশন আছে, সব কিছুর মধ্যে আমাদের যে স্টুডেন্টদের জন্যই আসলে যে একটা শিক্ষার যে সুন্দর সুষ্ঠু পরিবেশ, যেখানে খুবই মানে বলবো যে অপ্রতুল,
সেখানে কিনা এই 7 কলেজের মতো 7টা কলেজে এতগুলো স্টুডেন্টকে আবার হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়ার মতো যে সিস্টেমটা 2017 সালে দাঁড় করিয়েছিল, সেই সিস্টেমটার মানে আমি এখন এই জায়গা থেকে তীব্র নিন্দা জানাই। এবং এই 7 কলেজের স্টুডেন্টরা কিন্তু সেটা চায়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও কিন্তু এই ব্যাপারটা চায়নি। এমন দাঁড়িয়েছে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন দুই পক্ষ থেকে ডিভোর্স চাচ্ছে, কিন্তু মধ্যপন্থী কোনো একটা মহল সেই ডিভোর্সটা হতে দিচ্ছে না, ব্যাপারটা এরকম ছিল। তো দেখুন আমাদের মেয়েরা বর্তমানে হলো 57% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সংখ্যা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু মাত্র 5টি হলে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে 5টা হল ছিল সেই 5টা হলে কিন্তু আমরা থাকছি। আমাদের কিন্তু সিট সংকট। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন কোনো হল নির্মাণ কোনো কিছু কিন্তু আমরা করতে পারি না, আমাদের কিন্তু অনেক লিমিটেশন আছে। সেখানে যখন 7 কলেজের মতো একটা বড় বার্ডেন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেই 2017 সালে, সেই সময়টা থেকে আসলে এই ব্যাপারগুলো শুরু। তো এখন এই পর্যায়ে আসার পরে যখন কিনা তারা 7 কলেজের পোলাপান দাবি করছে যে তারা আসলে তারা নিজেদের নির্দিষ্ট মার্ক পাচ্ছে না, তারা হচ্ছে তাদের ভর্তি পরীক্ষায় বেশি করে হচ্ছে যে আবেদন যে ফি সেটা নেওয়া হচ্ছে, এবং আমাদের প্রশাসনকে বলা হচ্ছে আমাদের প্রশাসন এগুলো নিয়ে খাচ্ছে, দুর্নীতি করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। তো তাদের একটা মানে অনেক অভিযোগ তৈরি হয়েছে, এবং আমরাও কিন্তু চাচ্ছি না, আমাদের প্রফেসররাও কিন্তু চাচ্ছে না যে এই 7 কলেজের বার্ডেন তারা নিয়ে বেরোক। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দুই মহল কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা একটা নিষ্পত্তি হোক এই পুরো বিভেদের। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলন করেছি, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা আমাদের প্রফেসররা কিন্তু তখন আমাদেরকে বলেছে যে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করেছে। আমরা দুই পক্ষে আন্দোলন করছি অনেকদিন যাবত। তা আমাদের প্রফেসররা বলেছে যে এক্সিস্টিং যে 7 কলেজের যে শিক্ষার্থীরা আমাদের আন্ডারে আছে, তো তাদেরকে যদি আমরা এখন যদি হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিই হুট করে, তাদের একটা একাডেমিক ইয়ার লস হবে, তাদের অনেক ঝামেলা পোহাতে হবে। তো এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে এটা করতে হবে। তো তারা কিন্তু এই ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল, এবং এখনো কিন্তু আছে। তারা কিন্তু একটা মানে কি বলবো পরিকল্পনা করছিল আমি যতদূর জানি, তো কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। কিন্তু এখন এসে এই পরিস্থিতিতে এসে যে গতকালে যে ঘটনা যেটা ঘটেছে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের মধ্যে, এটা খুবই হচ্ছে একটা অপ্রত্যাশিত একটা ঘটনা। কারণ আমরা কিন্তু এখন বর্তমানে এই ছাত্রদের উপর কিন্তু একটা বড় ধরনের একটা গুরুভার একটা অর্পিত হয়েছে। আমরা কিন্তু দেশ সংস্কারের যে ব্যাপারগুলো বলছি, দেশের নতুন করে গড়ে তোলার যে ব্যাপারগুলো আমরা বলছি যে আমরা কাঁধে নিয়েছি, তো সেই সময় আমাদের মধ্যে যে একটা ঐক্যর ভাব দেখা দিয়েছে, তো এই ঐক্যটা কিন্তু বিনষ্ট করার জন্য কিন্তু তৃতীয় একটা মহল তারা কিন্তু তাদের নিজেদের সুবিধা আদায়ের জন্য কিন্তু তারা লেগে আছে। কিন্তু কিভাবে আমাদের ঐক্য বিনষ্ট করা যায়, তো সেখান থেকে কিন্তু তাদেরকে উস্কিয়ে দেওয়া অনেক সহজ, এবং তারা জানে যখন কিনা তারা একটা মবের মতো সৃষ্টি করবে, তখন কিন্তু দুই পক্ষের যদি সংঘাত যখন হবে, তাদের মধ্যে যখন ঐক্য বিনষ্ট হবে, তখন কিন্তু এই বাংলাদেশের যে আমরা সংস্কারের কথা বলি, যে কিছু বলি, সেগুলো কিন্তু আস্তে আস্তে ব্যাহত হবে। এবং সেটা কিন্তু তৃতীয় মহল এবং পরাজিত মহল, যারা কিনা চায় না যে এই শিক্ষার্থীরা যে এই তাদের নিজের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে যে একটা নতুন বাংলাদেশ বলবো 2024-এ যে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে, সেই বাংলাদেশের যে গতি সামনের দিকে আরো যাক, সেটা কিন্তু তারা চায় না। তো আপনারা আমি একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে আপনি বললেন যে পতিত যারা আছে কিংবা যারা এই সুন্দর বাংলাদেশ চায় না তারা উস্কে দিয়েছে। আপনারা এত বড় বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তখন ছাত্র সংগঠনগুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন একসাথে হয়ে গোটা ছাত্র সমাজকে জাগিয়ে তুললেন, আপনাদের কথা শুনলো। আপনারা এ সময় এই পরিপ্রেক্ষিতে যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, তখন আপনাদের পক্ষ থেকে কি দুটো পক্ষকে বোঝানোর জন্য আগে কোনো ভূমিকা পালন আপনারা করেছিলেন, পদক্ষেপ নিয়েছিলেন? আসলে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আন্দোলনগুলো করতাম, আমাদের কিন্তু প্রতিনিধি একটা দল গিয়ে আমাদের সুপারিশগুলো আমরা তাদের টিচারদের কাছে দিয়েছি, এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানাবে, এবং তারা ওইভাবে ভাবছেন। এবং তারা হচ্ছে 7 কলেজের যারা গভর্নিং বডি যারা আছে, যারা প্রশাসনিক বডি যারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান তারা করবে, এবং তারা আমাদের জানিয়েছে তারা এই ব্যাপারে কনসার্ন। এবং 7 কলেজ থেকে কিন্তু তারা যখন আন্দোলন করতো, তারা সেই সুপারিশ যখন দিয়েছে সেগুলো কিন্তু 7 কলেজের প্রশাসন কিন্তু সে ব্যাপারে সোচ্চার ছিল। তো এই ব্যাপারগুলো ছিল একটা যে তারা সমালোচনা করে নতুন একটা ভালো একটা উপায় নিয়ে আসবে কিভাবে হচ্ছে এই দুইটা ব্যাপারকে আলাদা করা যায়, সমাধান করা যায়। তো সেটা কিন্তু অবশ্যই একটু টাইম কনজিউমিং ব্যাপার, এবং আমরা কিন্তু বলে আসছিলাম যে এটা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত। এবং এখন যে গতকাল রাতে যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পরে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই
মানে রায় কিন্তু দিয়ে দিয়েছে যে, এবং তারা কিন্তু বলে দিয়েছে যে এটা এইভাবে থাকবে না। তো এটা কিন্তু এখন হয়েছে। জি, আপনার কাছে ফিরবো। আমি আবারও একটু ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে আবার একটু ফিরি। সেটি হচ্ছে যে গতকালকের ঘটনার পরে আপনারা 7 কলেজের অধ্যক্ষকে নিয়ে ভিসি স্যার যে সভা করেছিলেন, সেখানে সিদ্ধান্তের আলোকে আপনাদের তো সিদ্ধান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে আলাদা হবে এবং একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালিত হবে। আপনি নিশ্চয়ই তার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন দেখেছেন। কিভাবে পরিচালিত হবে সেটি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে সেখানে তারা বলেছে যে তাদের 5 দফার একটি পালন আপনারা করেছেন, সাধুবাদ জানিয়েছে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গতকালকের ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করতে বলেছেন। একই সাথে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছেন এবং আরও একটি ছিল, সেটি হচ্ছে যে তাদের উপর পুলিশই আক্রমণ করেছে, সেজন্য এসি এবং ওসির প্রত্যাহার দাবি করেছে, না হলে কালকে থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে উপাচার্যের পদত্যাগের যে দাবি কিংবা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সরি বলার বা দুঃখ প্রকাশ করার জন্য যে তারা দাবি করছে, এখানটায় আপনাদের অবস্থানটা কি আসলে? ধন্যবাদ। আমি আপনাকে একটু তার আগে থেকে শুরু করব। গতকাল যখন ঘটনা হচ্ছে তখন পুরোটা সময় আমি ছাত্রদের সাথে ছিলাম। জি, আপনি আমি রাত মাঠে ছিলেন, আমরা গণমাধ্যমে দেখেছি। বাসায় ঢুকেছি। জি, 4:30টার সময় আমি রাতে বাসায় ঢুকেছি। দেখেন, বিকাল বেলায় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরে ছেলেমেয়েরা আমাদের তোরণের ওখানে দাঁড়িয়েছিল, আর আমাদের ছাত্ররা এফ রহমান হল সহ এরা এদিকে দাঁড়িয়েছিল। এখন আপনি একটা কথা যথার্থই বলেছেন যে আমরা ছাত্রছাত্রীরা মিলিয়ে আমরা একটা মানে মানে এক ধরনের স্বৈরাচার মানুষকে সরিয়েছি, কিন্তু হঠাৎ এই দ্বিমতটা হলো কেন? এখানে একটা বড় অসুবিধা হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা তারা জীবন রক্ত দিয়ে যে জয়টা আনলো, অনেক ক্ষেত্রে আমরা বড়রা দুই একটা ভুল ভাল করে ফেলি, এবং সেই ভুল যদি ধরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য মানে চিন্তার কথার বা ইসে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় গত রাতেই কিন্তু আমাদের মাননীয় প্রভিসি উনি মানে দুঃখ প্রকাশ করেছেন, এবং তার পরবর্তীতে আমাদের মাননীয় ভিসি মহোদয় তিনিও আমাদের দুঃখ প্রকাশ করেছেন। আমরা যারাই আহত হয়েছে যে পক্ষেরই, আমরা সবাইকে হসপিটালে দেখতে গিয়েছি, আমি প্রক্টর মহোদয় সবাই। আরো একটু বলি আপনাকে যে গতকালকে যখন এই মানে একটু পাল্টা ধাওয়া হচ্ছিল, আমি নিজে থেকে নীলক্ষেত থেকে সবাইকে কিন্তু ভেতরে ঢুকিয়ে আনি। এরপরে হুট করে আবার ওদিক থেকে আবার তারা আক্রমণ করতে আসে। তো তারপরে আমি ঢাকা কলেজ প্রিন্সিপালের সাথে বারবার যোগাযোগ করি, আমাদের ইডেন কলেজের প্রিন্সিপালের সাথে বারবার যোগাযোগ করেছি। তো ইডেন কলেজের ওই রাতে কেউ আসেননি, মেয়েদেরকে আমরা চেষ্টা করেছি, আর ছেলেদের প্রিন্সিপাল মহোদয় ঢাকা কলেজের উনিও সব চেষ্টা করেছেন। এখন আমরা দেখুন, ছেলেমেয়েরা একটা বিপ্লবের পরে একটু একটু ঝগড়াঝাটি হয়েছে সেটা, আর আমরা শিক্ষকরাও কিন্তু চেষ্টা করেছি, কিন্তু যেহেতু সব ইয়াং ছেলে মেয়ে মুখোমুখি হয়েছে, এখন আমরা আমাদের ছেলে মেয়েদের যে দাবি তা কিন্তু অলমোস্ট ডান। যেমন ঢাকা কলেজের ছেলেমেয়েরা বলেছে দুঃখ প্রকাশ, সেটা গত রাতেই করা হয়েছে। আমাদের ভিসি মহোদয় খুব মানে অত্যন্ত মানে ফিলান্থ্রপিক্যালি এবং অত্যন্ত হামদর্দির ক্রোশে কিন্তু উনিও বিবৃতিগুলো দিয়েছেন। তো আমি মনে করি যে আমাদের এখানে ছোটখাটো ভুল হয়েছে, এটা আমরা বসে থাকিনি, আমরা কিন্তু তাৎক্ষণিক একেবারেই মানে একটু সময় গিয়েছে, কিন্তু ভিসি মহোদয় আজকের ভূমিকা, গতকালকের রাতের ভূমিকা, সবকিছুতেই কিন্তু আমরা যাতে ভুল বোঝাবুঝিটা আমাদের সমাধান হয়ে যায় সেটার জন্য কিন্তু আমরা সবাই এগিয়ে এসেছি। তা আমি বলবো যে ঢাকা কলেজের ছেলে মেয়ে বা 7 কলেজের ছেলে মেয়েদের কষ্ট তো খারাপ একটু লেগেছে, এটার ব্যাপারে আমিও একমত, এবং সেটার জন্য আমাদের সর্বোচ্চ কর্তা ব্যক্তি এবং স্যারের সাথে যতটুকু হয়েছে সবাই কিন্তু আমরা সরি বলেছি, এবং যাতে এই বিষয়টা সামনে না গায় আমাদের সমন্বয়ক বা ছেলে মেয়েরা যারা আহত হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা, দেখতে যাওয়া, এগুলো কিন্তু হয়েছে। তো আমি মনে করি যে একটু ভুল হয়েই যায়, আমরা তৃতীয় পক্ষ কেন কোনো পক্ষকেই আমরা সুযোগ দিতে চাই না। আমরা মানুষ, ভুল হতে পারে, আমরা সেটা কিন্তু মিট আপ ম্যাক্সিমাম করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শান্তির জন্য ইগো কোনো আমলে নেয়নি, তারা তাদের জায়গা থেকে সরি বলেছে, তাদের ভুল শুদ্ধ যাই হোক না কেন, এটি একটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনাকে একটু আমি অ্যাড করি, এর আগের দিন সমন্বয়ক রাকিবকে কয়েকদিন আমি ডেকেছি,
কয়েকদিন আগে প্রক্টর অফিসে ওদের একটা দাবি ছিল রাস্তা নেই। আমি বলছি, বাবা এটা পাবলিক রাস্তা, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি, সবাইকে ছেড়েছি। আমার এফ রহমানের এতগুলো ছেলে মেয়ে থাকে, ছেলেরা, তাদের একটু সুবিধার জন্য 2-1 ঘন্টা আমরা কিন্তু এভাবেই খুব সুন্দর নেগোসিয়েশনে ছিলাম, আমাদের যোগাযোগও ছিল। কিন্তু হঠাৎ করে কালকে একটা অসুবিধা হয়েছে, আপনাকে একটু ভাই বলি এবং সকলকে আমি অনুরোধ করি, এখানে তৃতীয় পক্ষ বলতে আমার ভেতরের পক্ষ থাকতে পারে। আমার ছেলে মেয়েরা তো ওরা অনেক কিছু করে ফেলেছে এবং করতেও পারে আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার ছেলেমেয়েরা যেন একটু বিবেক খাটাবে। বিবেক খাটানো এই কথায় যে যে কেউ যদি কোনো কিছু বলে দেয় যেটা করতে হবে, আশা করি আমার ছেলেমেয়েরা তা করবে না। কালকে একটু এই ভুলটুকু হয়েছে। প্রথম ভুল ধরুন লাইক আমি বড়, আমার একটু হয়েছে, এরপরে আমাদের ছেলে মেয়েদের একটুখানি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমরা আবার সরি বলে পারস্পরিক ডেকে আজকে দুপুর নাগাদ আল্লাহ রহমতে 7 কলেজের অভিভাবকদের ডেকে আমরা কিন্তু বেশ একটা সলিউশনে চলে এসেছি। ইভেন আমাদের সন্তানদের যদি 7 কলেজের আরো কথা থাকে, আমি আমার ভিসি মহোদয়কে যতটুকু চিনি তিনি আরো কিছু বলতে রাজি হয়ে যাবেন। অনেক কিন্তু ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ এই বিষয়টা সামনে আগাতে দিব না। অনেক ধন্যবাদ ডক্টর রফিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজে যে অধিভুক্ত ছিল সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। স্টুডিওতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাবির স্টুডেন্ট তানজিমা তাম্মিম হাফসা। আমরা কথা শুনছিলাম ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও স্যার আপনার কাছেই যাচ্ছি। সেটি হচ্ছে যে এই সিদ্ধান্তের পরও যে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে যে দাবিটি, প্রভিসির পদত্যাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস তারা আগামীকালকে থেকে চলতে দিবে না বিশ্ববিদ্যালয়গুলোর সামনে থেকে, এরকম একটি ঘোষণা তারা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে কি আপনাদের বক্তব্যটা একটু জানতে চাই। এটি তো সংঘাত একটু যেই থাকলো বোধহয়। ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে এই সংলাপ আপনারা আয়োজন করেছেন, আমি এটা খুব ভালো বোধ করছি এবং এটার মাধ্যমে আমরা আমাদের সকল ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো আশা করি। আমরা যারা অভিভাবক, শিক্ষক, বাবা মায়ের মতো, আর আমাদের যারা সন্তানের মতন ছাত্রছাত্রী, আসলে এই 2 গ্রুপ মিলেই আমরা এই বাংলাদেশটাকে পরিবর্তন করলাম। এখন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমার সন্তানরা যদি আবারও তার ভাইয়ের বাস আটকায়, তার ভাইয়ের রাস্তাকে সংকুচিত করে, আমি মনে করি এটা নিজেদের শক্তিটা ক্ষয় হবে। তৃতীয় পক্ষ বলি, পতিত মানুষ বলি, তারা সুযোগটা নিবে। আমার দৃঢ় বিশ্বাস যে অবশ্যই সংক্ষুব্ধতার ব্যাপার আছে আমার 7 কলেজের ছেলে মেয়েদের, আমি এটা সাপোর্ট করি, কিন্তু আশা করি তাদের ভাইয়েরা আছে, তাদের শিক্ষকরা আছে, ইনশাআল্লাহ এই জিনিসটা মিট আপ হবে, এই জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমাদের দুপক্ষেরই মূল দাবিগুলো পালিত হয়েছে। আর আমাদের জায়গা থেকে পদত্যাগ, দেখুন আমরা মানুষ, ফেরেশতা নই, ইভেন আমরা শয়তানও নই। তো ভুল তো আমরাই করব। শয়তান ভুল কম করে, ফেরেশতাও ভুল কম করে, তো মানুষেরই তো ভুল হয়। তো লাইক ফাদার, তিনি হয়তো একটু করেছেন, সরিও বলেছেন, এরপরে আমার ধারণা যে সন্তানরা এটা মেনে নেবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাস আটকানো, হয়তো বড় ভাইয়েরটা ছোট ভাই, ছোট ভাইয়েরটা বড় ভাই আটকাবে, ভাই বোনের আটকাআটকি হবে। আমার ধারণা এটা ইনশাল্লাহ হবে না, কারণ আমাদের প্রায় দাবিগুলো পূরণ হয়েছে এবং আমরা অন্তত কষ্ট করব না আমাদের সন্তানদের, যে বাবা ঠিক আছে, নেগোসিয়েশন, মোটিভেশন করে ইনশাআল্লাহ এটা আমরা ঠিক করতে পারবো। আপনি অসুবিধা হবে না, আমাদের সাথেই থাকবেন আশা করছি। আমরা আবার আপনার কাছে ফিরবো অবশ্যই। আমরা হাফসা আপনার কাছে ফিরি, সেটি হচ্ছে যে এই প্রসঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, শিক্ষার্থীদের বাস চলাচল 7 কলেজের সামনে দিয়ে চলতে পারবে না বা চলতে দেওয়া হবে না, এরকম একটা ঘোষণা এসেছে। তো এই ঘোষণার সাথে তো শিক্ষার্থীদের আসলে প্রত্যেকেরই এখানেও একটা ইগো প্রবলেম হতে পারে, অথবা আবারও একটু সংঘাত, সংঘর্ষ, দ্বন্দ্ব এরকম একটা জায়গায় রেখেই দেওয়া হলো। সেখানটায় আসলে আপনাদের ভূমিকাটা কি হবে? আপনাদেরও তো 7 কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আছেন, আপনারা কি কোনো উদ্যোগ নেবেন তাদের সাথে বসে সমাধানের? দেখুন, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা সাময়িক একটা হচ্ছে ক্ষোভের কারণে হচ্ছে আমাদের ভাইয়েরা, আমাদের ঢাকা কলেজের ভাইয়েরা বা আমাদের 7 কলেজের যে ভাইয়েরা আছেন তারা হচ্ছে এরকম বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস তারা আটকাবে, তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লোকজনকে পদত্যাগ করতে হবে, বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলছেন। কিন্তু আমার মনে হয় যে
তাদের যখন হচ্ছে এই ব্যাপারগুলো, এই যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা যেটা চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা, তো সেই দাবি তো আজকে তারা মেনে নিয়েছে, আজকে তো প্রশাসন মেনে নিয়েছে। তো সেই জায়গা থেকে তাদের, আমার মনে হয় যে তাদের এই ক্ষোভটা থাকবে না। এবং দেখুন, দিন শেষে হচ্ছে আমরা কিন্তু এক জায়গায় কিন্তু আমরা এক প্রশ্নে, যেমন স্বৈরাচারের পতনের প্রশ্নে হোক, আমরা হচ্ছে সব ধরনের অন্যায়ের প্রশ্নে হোক, বৈষম্যের প্রশ্ন হোক, আমরা কিন্তু এক, আমরা কিন্তু হচ্ছে ভাই ভাই। তো সেই জায়গায় কিন্তু তারাও কিন্তু, তাদের মাথায় কিন্তু সেটা আছে, আমাদেরও কিন্তু আছে। হয়তোবা সাময়িক কোনো একটা উত্তেজনার বসে, উস্কানোমূলক কোনো কথার বসে, যেভাবে হোক আমাদেরকে মানুষ পথভ্রষ্ট করার চেষ্টা হয়তোবা করছে, এবং সেই জায়গায় আমরা হচ্ছে পা দিয়ে কিছু সময়ের জন্য হয়তোবা আমরা কিছু একটা করে ফেলছি। কিন্তু তার মানে এটা না যে হচ্ছে আমাদের জাতীয় ঐক্য, যে আমাদের যে মানে ছাত্র সমাজের যে একটা ঐক্যের একটা জায়গা আছে, সেটা নষ্ট হবে বলে আমার মনে হয় না। আমার এটা মনে হয় না যে আমরা হচ্ছে মানে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং আমাদের নিজেদের একদম সার্বিক স্বার্থে আমরা হচ্ছে অনৈক্য ভাব দেখাবো, এটা আমার মনে হয় না। আরেকটা ব্যাপার হলো, আমি আমার ছাত্র ভাই বোনদের কাছে একটা ব্যাপার বলতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু হচ্ছে এই তরুণরা কিন্তু আমরা বাংলাদেশের একটা সবচেয়ে অমূল্য সম্পদ। আমরাই কিন্তু এই বাংলাদেশকে পারবো নতুন করে গড়তে। আমরা এই বাংলাদেশের সংস্কারের কথা বলি আর যেটাই বলি, সেটা কিন্তু শুধুমাত্র আমরা ঐক্য থাকার ফলেই কিন্তু সেটা সম্ভব হবে। আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য কিন্তু অনেক মহল বসে আছে। এর এতগুলো রক্ত আমাদের ভাইরা জড়িয়েছে, তো এই রক্তগুলো বৃথা দিতে দেওয়া যাবে না। এবং তাদের এই তৃতীয় মহলের হচ্ছে যে উদ্দেশ্যগুলো আছে, যে অসৎ উদ্দেশ্য আছে, সেগুলোকে আমরা মানে তারা এগুলো বাস্তবায়ন হোক, সেটা আমাদের হতে দেওয়া যাবে না। জি হাফসা, গতকালকে আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাতের উপরেও কিছুটা তিনি গিয়েছিলেন এই অবস্থা নিবৃত্ত করতে, এবং আমরা দেখেছি যে সেখানে একটু অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। এই যে আপনারা যাচ্ছেন বড় বড়, এর আগে দেখেছি যে না সমন্বয়করা বা সামনে এরকম যাদের অতি পরিচিত সমন্বয়কদের মধ্যে তারা গেলে সেখানটায় তাদের উপর আস্থা রাখতো। কালকের ঘটনাগুলো আপনাদের একাধিক সমন্বয়ক গিয়েছে, এরপরও সংঘাতের যে জায়গাটায় শেষ করতে পারেননি, তার মানে কি আপনাদের উপরে বা সমন্বয়কদের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতি শিক্ষার্থীদের আস্থা কি একটু কমে গেছে, নাকি অন্য কোনো কারণে এটি ঘটেছে? দেখুন, সমন্বয়কদের উপর যে শিক্ষার্থীদের আস্থা কমেছে ব্যাপারটা এমন না, আমার কাছে এমনটা মনে হচ্ছে না। আর সেখানে আপনারা হচ্ছে মানে বিভিন্ন ফুটেজ বা যে ব্যাপারগুলো ওখানে ছিল, সেখানে যদি আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আন্ডারে থাকা লোকজন তাদের মানে নির্দিষ্ট হচ্ছে তাদের রাজনৈতিক যে এজেন্ডা বলবো, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, একটা ব্যাপারকে বিতর্কিত করার জন্য সেখানে সমন্বয়ক এসেছেন, উল্লেখযোগ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এসেছেন, এবং তিনি নির্বাহী কমিটিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তো তিনি এসেছেন তাকে কোনোভাবে হোক বিতর্কিত করার জন্য, কিন্তু তারা ওই ধরনের একটা কাজ কিন্তু সেখানে ঘটিয়েছে। তার মানে এইটা না যে দু একজনের কর্মকাণ্ডকে যেমন সব সার্বিকভাবে রিপ্রেজেন্ট করা যায় না, তেমন হচ্ছে দু একজন যদি ওখানে একটা খারাপ কাজ করেও থাকে, সেই ব্যাপারটা দিয়ে কিন্তু আমরা পুরো ছাত্র সমাজের ব্যাপারটাকে কিন্তু আমরা সে গ্লোরিফাই করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখানে হয়তো দুই একজন হাসনাত আব্দুল্লাহর উপর হোক বা যার উপরে হোক, সেই সময়টাতে সবার হচ্ছে একটা কি বলে একটা মনের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, এবং সেই সময় মব জাস্টিসের মতো ব্যাপারগুলো সেখানে ঘটছিল। সেই জায়গায় যখন এসেছে তখন হয়তো বা তারা রাগের বসে, জেদের বসে, ক্ষোভের বসে হয়তো বা তারা একটু অসদাচরণ করেছে। এবং আমি বলবো যে যারা এটা করেছে তারা তাদের ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য সেটা করেছে, এবং সেটা এই সারা দেশের মানুষের সামনে তুলে ধরার জন্য এটা মানে ওইটা করার জন্য বলেছে। কিন্তু আমার মনে হয় না যে এটা সব ধরনের শিক্ষার্থীদের মানে আস্থা নষ্ট করার নিদর্শন। আমাদের মাঝে যুক্ত হয়েছেন, স্টুডিওতে এসে উপস্থিত হচ্ছেন নাজমুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, এবং একই সাথে যিনি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। নাজমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে অনেকগুলো আলোচনা আসলে করে ফেলেছি, সরাসরি সেই আলোচনায় যদিও আপনি শোনেননি, তারপরও সরাসরি একটু প্রশ্নে যাই। সেটি হচ্ছে, দাবি তো পূরণ হলো, তারপরও বিশ্ববিদ্যালয় প্রক্টরের বিশ্ববিদ্যালয় প্রভিসির পদত্যাগের দাবিতে আপনারা অনড় রইলেন। পুলিশের ওসি এসি তাদের আপনারা পাল্টাতে বললেন, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস আটকে দিতে বললেন। স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। জি, আপনি একটু থাকুন স্যার, আপনি একটু অপেক্ষা করবেন স্যার, আমরা একটু নাজমুলের কাছ থেকে একটু উত্তরগুলো নিচ্ছি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসও আপনারা আপনাদের কলেজের সামনে থেকে চলতে দিবেন না, আপনি ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে বলছি,
এই সিদ্ধান্তগুলো আসলে কোত্থেকে এসছে? এটা কি শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত, নাকি কেউ হঠাৎ করে এই সিদ্ধান্তগুলো দিয়ে দিল, জি রাখলো এই বিরোধ? ধন্যবাদ আপনাকে, যারা আমাদেরকে দেখছে সবাইকে শুভেচ্ছা। প্রথমত আপনি যে বিষয়টা বললেন যে গতকাল যে ঘটনা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি, যে সেক্ষেত্রে যে আপনি পুলিশের ওসি বা এসি কথা বলেন, আসলে দেখেন আমরা জুলাই আগস্ট ছাত্রনগরের অভ্যুত্থানের সময় পুলিশের যে ফেসিবাদী চরিত্র দেখেছি, ঠিক একই সময় কিন্তু 36 জুলাই পরও আমরা পোশাক পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের মনের পরিবর্তন হচ্ছে না। গতকালকে আমরা ইত্যাদি মাদ্রাসার মানে বয়স্ক শিক্ষক তাদেরকে বেদক পিটিয়েছে পুলিশ, এবং গতকালকে আপনি এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব ঢাকার যে শিক্ষার্থী, সে জাস্ট দাঁড়ায় ছিল, নিউট্রালাইজ করার জন্য গেছে, কিন্তু তাকে যে পুলিশের পিস্তলে ভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হলো, তার মাথায় তাদের 13টা সেলাই হয়েছে, এখন সে ঢাকা মেডিকেলে আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো কয়েকজন আহত হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে পুলিশের যে পরিবর্তন হওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে এইরকম আগ্রাসী পুলিশ আসলে কি জনগণের সেবক হিসাবে কাজ করবে? তারা কি আমরা যে স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিময় করতে চাই, সেই বাংলাদেশে কি তাদের কাছে আমরা সেবা পাবো? অবশ্যই যারা এখানে চিহ্নিত করে, যারা ওভারঅল সবাইকে না, যারা ওই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, দেখেন লাঠি আপনি যদি ডিসপোজাল করতে চান, ডিসচার্জ করে দিতে চান, আপনি তো লাঠি পায়েও মারতে পারতেন, ইচ্ছা করে মাথায় বাড়ি দিয়ে 13টা সালে পড়তে হয়েছে। তো এরা যে আগ্রাসী, এরা তো আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে শাহবাগে বিশেষ করে কুখ্যাত এডিসি হারুন, যার নির্যাতন নিষ্পেষণ প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে। এইরকম যারা হারুনের মতো এসি বা ওসি আছে, তাদেরকে পরিবর্তন করার সময়ের দাবি, আমরা অবশ্যই তার পরিবর্তন চাই। একই সাথে যে বিষয় দেখেন, আমরা কিন্তু বাসা থেকে যখন ফিরে আসি, গ্রাম থেকে যখন ফিরে আসি ক্যাম্পাসে, আমাদের কিন্তু বাবা মার সাথে থাকে না, আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের অভিভাবক। তারা যদি আমাদের সন্তান তুল্য হয়ে অভিভাবকের ন্যায় যদি আমার স্নেহ করে, তখন কিন্তু আমরা অভিভাবকত্বহীন বোধ করবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেভাবে তাদের বিসি, সাতকলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের বিসি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি যেমন তাদের, সাতকলেজের শিক্ষার্থীদের প্রবিসিও কিন্তু তাদেরই হওয়া উচিত ছিল। আমরা বিগত সময় দেখতে পেয়েছি 2017 সালে 17 ফেব্রুয়ারি একটি মানে অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত নিয়ে পুরো 7 কলেজের ঐতিহ্যবাহী 7টি কলেজের প্রায় 1.5 লাখের অধিক শিক্ষার্থীর জীবনকে একদম শিক্ষাভাবে ধ্বংস করার পায়তারা করেছে। কারা করেছে? ফেসিস্ট শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য কোন প্রকার সিদ্ধান্ত যাচাই বাছাই করা করেই কিন্তু করে দিয়েছিল। আমরা শুনেছি শিক্ষার মান উন্নয়ন হবে, পরিবেশ ফিরে আসবে, কিন্তু আদৌ কি অতটুকু আমরা করতে পারছি কিনা? সুতরাং এই জায়গাতে শিক্ষকদের যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি যারা মামুন স্যার, তার ওনার যে আমরা কি অভিভাবক সুলভ আচরণ দেখেছি, এটা কি শুধু ঢাকা কলেজ বা 7 কলেজের শিক্ষার্থীরা ভুক্তভোগী হবে? এরকম একজন শিক্ষক দেখেন, আপনি যদি ক্ষমা চেয়েছেন, উনি তো সরি বলেছেন, দেখেন ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। যেই ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁধে কাঁধ হাতে হাত রেখে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে আপনারা একজন আরেকজন লাশ ফাড়া দেওয়ার মধ্যে একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। এর দায়িত্ব উনি এড়াতে পারে না। মানুষ কয়েকজন হসপিটালে গেল, রক্তাক্ত হলো, তারপর আপনি ক্ষমা চাইলেন। তাহলে আমরা যে শেখ হাসিনার কাছে দাবি জানাইতাম, শেখ হাসিনা তো মানতো না। একই আচরণ, ফেসিবাদী আচরণ আমরা বর্তমান সময় শিক্ষকদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমাদের অনেক বেশি পীড়া দেয়। আমরা মনে করি শিক্ষার্থীর জন্য অনেকের জন্য ক্ষতিকর। নাজমুল, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত সেই বিশ্ববিদ্যালয়ের একজন প্রভিসির বাসভবনে আপনারা যাচ্ছিলেন ঘেরাও করতে, সেটিও কি খুব একটা যৌক্তিক ছিল? আচ্ছা, সেই বিষয়ে আসলে কথা থাকতেই পারে। ধরেন আমরা সায়েন্স ল্যাবে ছিল, নীলক্ষেত ছিল, সেই পর্যন্ত থাকলে আরো সুন্দর পরিবেশ থাকতো, কিন্তু পরবর্তীতে যখন গণতন্ত্র তরুণের সামনে যায়, পুলিশ যখন তাদেরকে নিবৃত্ত করে, 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ওই পাশে যায় না। যাই ওই পাশে যাওয়ার কারণেই সংঘর্ষ হয়েছে। এই যে পুলিশের আচরণ কিন্তু আমার মনে হয় সেই সময় সংঘর্ষকে আরো উস্কে দিয়েছে, যেন একটা পক্ষ নিয়ে পুলিশ চাইলে পারতো নীলক্ষেতে থাকতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্র তরুণ ওই পাশে থাকতো, ঢাকা কলেজ এই পাশে থাকতো। কিন্তু আমরা দেখলাম মানে ঢাকা কলেজ ক্যাম্পাসে টিয়ার শেল মারতেই হবে, সানরাইজ মারতে হবে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিউ মার্কেট আসলো? আপনি যদি নিবৃত্ত করতে চাইতেন, আপনি যদি সংঘর্ষ না ছিলেন, তাহলে কিভাবে এখানে আসলো? আমি মনে করি গণতন্ত্র তরুণের সামনে 7 কলেজের শিক্ষার্থী যাওয়া যেভাবে উচিত নয়, একেবারে পুলিশ প্রোটেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মার্কেট যাওয়া উচিত নয়, যেখানে আমরা হাসনাত আব্দুল্লাহর একটা ছবি দেখেছি সবাইকে সরে দেওয়ার যে বিষয়গুলো। তার মানে হচ্ছে একটা বিষয় তো হচ্ছে আপনি একদম খুব ভালোভাবে বললেন যে কোনটা উচিত কোনটা না উচিত ছিল। তো সবকিছুর পরে এখন যে আপনাদের সিদ্ধান্ত, যদি আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস এই 7 কলেজের সামনে থামিয়ে দেওয়া হয়, সেটি কি খুব ভালো কি দৃশ্যের অবতারণা হবে বলে মনে করেন, নাকি আপনারা যারা ছাত্র সংগঠন করছেন, কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, তারা মিলে এটি রাতের মধ্যে সমাধান করবেন, এরকম কি কোনো উদ্যোগ আছে? দেখুন, আপনার এখানে আসতে আমরা অলরেডি অনেক লেট করে ফেলছি। কারণ হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছি, পরবর্তীতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আমরা আলাপ করেছি এই বিষয়টা দ্রুত সমাধানের লক্ষ্যে। তো এইখানে যে ক্যাম্পাসগুলোতে বাস আটকে দেওয়া, এটা আমি মনে করি সংঘর্ষকে আরো বৃদ্ধি করে দিবে। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি
হয়তো ওই যে রাগ ক্ষোভ অভিমানের জায়গা থেকে এটা করেছে, আশা করি আগামীকাল সেটার কোনো বাস্তবায়ন ওইভাবে দেখা যাবে না। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা কলেজ একে অপরের পাশে পরিপূরক হিসেবে কাজ করেছে। আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে জীবন বাজি রেখেছি, এখন আমরা কেন শত্রুর ভূমিকা পালন করবো? ফেসিবাদী শক্তি যারা আছে এখন তারা উস্কানি দিতেছে ফেসবুকে বসে বসে। সুতরাং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঐতিহ্যবাহী সরকারি 7 কলেজের সকল শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান থাকবে, এরকম উস্কানিতে আপনারা পা দিয়ে রক্তাক্ত পরিবেশ তৈরি করবেন না, আমরা একে অপরের পাশে থাকবো, সেই প্রত্যয় যেন আমাদের সবার মাঝে থাকে। জি আচ্ছা, আপনার কাছে একটু ফিরি, সেটি হচ্ছে আগেও এই যে দুজনই সমন্বয়ক আপনারা এখানে আছেন, কেন্দ্রীয় সমন্বয়ক, নাজমুল একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছে, এখন সারা দেশ পরিচালনাও করছে, কিন্তু আপনারা 5 আগস্টের আগে ছাত্রদল, ছাত্র শিবির, এই যে নাজমুলের দল যেটি ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, এই দলগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা চলেছিলেন। হঠাৎ করে এখন কেন নিজেদের মধ্যে দূরত্ব বাড়ছে? আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনাদের বিরোধ বাড়ছে, আবার নিজেদের মধ্যেও নিজেদের মারামারির ঘটনা ঘটছে, এইগুলোর কারণটা কি? দেখুন, আমরা যখন এই 5ই আগস্টের আগে যখন আমরা যেই উদ্দেশ্যে আমরা কাজ করেছি সেটা কি, সেটা হলো এই ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে হচ্ছে নামাতে হবে। সেই জায়গায় এক বিন্দুতে আমরা হচ্ছে সব ধরনের ছাত্র সংগঠন বলেন আর রাজনৈতিক দল বলেন সবাই মিলিত হয়ে হচ্ছে আমরা এক জায়গায় চলে এসে আমরা ওটা করেছি। কিন্তু এখন আপনারা দেখবেন যে এই 5ই আগস্টের পরের ঘটনাটা কিন্তু ভিন্ন। সেখানে কিন্তু যারা কিনা বিভিন্ন রাজনৈতিক ব্যানারে ছিল আমাদের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তারা কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক ব্যানারে চলে গিয়েছে এবং তারা কিন্তু তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এখন কাজ করছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এখন তাদের হচ্ছে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে যেভাবে করার কথা তারা ওইভাবে করছে, আর আমাদের নিজস্ব হচ্ছে রাজনৈতিক ব্যানারের মধ্যে যে কুন্দল বলবো বা সংঘাত বলবো, সেগুলো হচ্ছে যে অনেক সময় হয়তো বা কোনো একটা রাজনৈতিক ব্যানারের মাঝে এরকম দেখা যাচ্ছে তারা মাইনাস পলিসি খেলছে, হয়তো বা যার যেরকম কমিটি দেওয়ার কথা, কমিটির মধ্যে হচ্ছে হয়তো বা যোগ্য মানুষগুলোকে আমরা ঠিকঠাক জায়গায় বসাতে পারছি না, তো সেই জায়গায় আরেকটা মহল হয়তো বা সেটা মেনে নিতে পারছে না। তো এইসবের কারণে হচ্ছে আমরা দ্বন্দ্বগুলো দেখতে পাচ্ছি এবং আমরা এর জন্য হচ্ছে আহ্বান করব যে প্রত্যেকটা ছাত্র সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি আছে এবং তারা যাতে এই ব্যাপারগুলোতে সোচ্চার থাকে এবং তারা যে জায়গায় যে ঝামেলাগুলো হবে এবং তারা যাতে সেগুলো খতিয়ে দেখে এবং সুকোচ করার ব্যাপারগুলো যাতে থাকে এবং তারা যাতে নেক্সট সময়ে হচ্ছে যে কমিটিগুলো দিবে সেখানে যাতে আগে থেকেই দ্বন্দ্বগুলোকে নিরসন করে সবার সাথে বসে সমঝোতা করে তারা যাতে কমিটিগুলো দেয় এবং আমাদের মধ্যে পারস্পরিক যে দ্বন্দ্ব আছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, সেগুলো যাতে আর হচ্ছে লোকসম্মুখে না আসে। জি ভাবসা, আমি নাজমুল আপনার কাছে ফিরি, সেটি হচ্ছে যে আপনারা এই ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে কবে নাগাদ আপনাদের জায়গা থেকে আপনারা ছাত্র সংসদ চাচ্ছেন এবং আপনারা কতটুকু প্রস্তুত? দেখুন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা ছাত্রদের নেতৃত্বে কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম হয়েছে। সেই লড়াই সংগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং উদ্বেগের বিষয় যে যাদের নেতৃত্বে শেখ হাসিনা পতন হয়েছে, কিন্তু সেই ছাত্রদের জন্য আমরা রাজনৈতিক দলগুলো কথা বলতে শুনি না, তারা ভাবে না। কিন্তু এখন আমরা জাতীয় নির্বাচন কথা শুনি, স্থানীয় নির্বাচন কথা শুনি, কিন্তু আমরা আশা করেছিলাম আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো সর্বপ্রথম বলবে যে ছাত্রদের কল্যাণে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি, ছাত্র বান্ধব ক্যাম্পাস বিনির্মাণের জন্য শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি দেওয়া উচিত। কিন্তু সেই জায়গাতে আমরা ইনিয়ে বিনে বিভিন্ন পক্ষ থেকে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, বাধা পাচ্ছি, সেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের বিষয়। আমরা ক্যাম্পাসগুলো অবশ্যই ঠিক আছে, নির্বাচন দেওয়ার মধ্যে পরিবেশ রয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ থেকে শুরু করে, জাহাঙ্গীরনগর অলরেডি অবশ্যই ঘোষণা দিয়েছে, ঢাকা কলেজ থেকে শুরু করে সকল ক্যাম্পাসে আমরা অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আহ্বান জানাই। কারণ ছাত্র সংসদ নির্বাচন একমাত্র প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম ছাত্রদের সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ছাত্র সংসদ নির্বাচনে আলাদা ইলেকশন করবে যদি জাহাঙ্গীরনগরেও আমরা নির্বাচনের একদমই কাছাকাছি শুনতে পাচ্ছি যে হয়ে যেতে পারে, যদিও ছাত্র দলের এই মুহূর্তে আপত্তি আছে, কিন্তু আপনারা কি আলাদা প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন করবেন, এরকম কোনো সিদ্ধান্ত আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে তাদের হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি তারা দিয়েছে তাদের বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা কোনো কমিটি আমরা দেখতে পাচ্ছি না আপাতত। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরাসরি হচ্ছে আমরা ডাকসু করবো কিনা, ছাত্র সংসদ করবো কিনা, সে ব্যাপারে কিন্তু এখনো আমরা আসলে স্পষ্ট নই। তো আমরা কিন্তু যেভাবেই করি আমরা হচ্ছে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা হচ্ছে তাদের জায়গা থেকে প্রস্তুত এবং তারা চাচ্ছে যে
যাতে হচ্ছে ডাকসুটা হয় কিছু মহল চাচ্ছে না, এবং যাতে সবার যে এই যে চাওয়া পাওয়ার যে প্রতিফলন ডাকসু হবে, এবং এই ডাকসু থেকে হচ্ছে নতুন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে যারা কিনা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় নেতৃত্বে ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই ডাকসুটা হচ্ছে আমাদের বহুল আকাঙ্ক্ষিত, এবং ডাকসু যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্য ভালো। ধন্যবাদ। আমাদের সাথে ডক্টর রফিকুল ইসলাম যুক্ত আছেন। ডক্টর রফিক, আমরা নাজমুল তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী, কেন্দ্রীয় সমন্বয়ক এবং তিনি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও। আমরা যে আশঙ্কার জায়গায় ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আটকালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তিনি কিন্তু বলেছেন যে এরকম ঘটনা নাও ঘটতে পারে, তারা বোঝানোর চেষ্টা করছেন। এই যে শিক্ষার্থীদের উদ্যোগ, ছাত্র সংগঠনের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ বা অন্যান্য, এটাকে কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন যে রাতের মধ্যে একটা সমাধান আসবে, এরকম কোনো ঘটনা ঘটবে না? আপনার প্রত্যাশার জায়গাটা কি? দেখুন, আমি একটু আগেই বলছিলাম যে আমাদের ছেলেমেয়েরা যে অসাধ্য সাধন করেছে সেই তুলনায় এতটুকু কষ্ট পেয়ে কথা বলাটা অস্বাভাবিক নয়, মানে তারা কষ্টই পেয়েছে। কিন্তু আমি খুবই আশাবাদী যে রাতের ভেতরে বা এটা সমাধান হয়ে যাবে, কারণ এটা হচ্ছে লাইক মানে ভাই ভাইয়ের বিবাদের মতো, ভাই বোনের একটা সময় থাকে না। আমি এক্ষেত্রে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদেরকে, নেতাদেরকে এবং আমি মানে 100 টাইমস আমি থ্যাঙ্কস জানাবো, কারণ তারা অনেক কষ্ট করেছে। ইভেন কালকেও দুপক্ষকেই সরিয়ে নেওয়ার জন্য আমি সমন্বয়কদের যে কাজ দেখেছি, আমি সত্যিই অভিভূত যে আমাদের ছেলেমেয়েরা, মানে আমরা মনে করি যে হয়তো ওরা পারবে না মাঝে মাঝে, কিন্তু আসলে ওরা অনেক কিছু পারে। এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাসী যে রাতের ভেতরে এটা আশা করি ঠিক হয়ে যাবে। ভাই ভাইয়ের সাথে ঝগড়াটা করবে না। আপনি প্রক্টোরিয়াল বডিতে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি যে 18-19 বা এই যে বিপ্লব করলো যে ছেলেমেয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ডাকসু নির্বাচন না দেয়, তাহলে আমি মনে করি আমাদের এই 17-18 থেকে 24-এর আন্দোলনের ছেলে মেয়েদের হাতে আমরা কিছু দিতে পারলাম না। আমি বলতে পারি এটা ইটস কম্পেনসেশন। যেই না বলুক আর হ্যাঁ বলুক, আমার ব্যক্তিগত, আমি অ্যাজ এ অ্যালামনাই ঢাকা ইউনিভার্সিটি, প্রশাসনিক পার্টটা যদি জোর দিয়ে নাও বলতে পারি, তার কারণ আমার অনেক সিনিয়র অথরিটি রয়েছেন, আমি অবশ্যই বলবো যে ডাকসু নির্বাচনটা হওয়া উচিত। আর না হলে এই বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ তৈরিতে ফ্যাসিবাদের পতনে যারা ভূমিকা রাখলো তাদের লিডারশিপটা হারিয়ে যাবে। ধন্যবাদ। আমরা চাই যে ডাকসুর মাধ্যমে তাদের অনেক কিছু আমরা করতে পারবো না, অ্যাটলিস্ট আমার দেশকে রক্ষার জন্য তাদের ভেতর থেকে যেন একটা লিডারশিপ আসে সকল জায়গায়, সকল সম্পদে। ধন্যবাদ আপনার কাছে। আমাদের জায়গা থেকে আমরা ধন্যবাদ। নাজমুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের শুরু হলে এখনই এই যে বিষয়গুলো নিয়ে, জাতীয় নির্বাচনের আগে যদি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন শুরু হয়, তাহলে বৈপরীত্য কি আরেকটু বেড়ে যাবে না? সেটি কি সামাল দিতে গিয়ে জাতীয় পর্যায়ের যারা বৈষম্য বিরোধী বা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, জাতীয় পর্যায়ে এর প্রভাব কি পড়বে না? তাহলে সেই সম্পর্কটা কি খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে না? আসলে দেখো না, কি সমন্বয় সম্পর্কে বৈরিতা কেন আসবে? সবাই তো ছাত্র সংসদ নির্বাচন চায়, সকল দলেরই কিন্তু ছাত্র সংগঠন আছে, তারা নির্বাচনে দাঁড়াবে, যারা ভালো শিক্ষার্থী তাদেরকে ভোট দিবে, তাদেরকে নির্বাচিত করবে, তাহলে দেখেন সমস্যা হওয়ার কথা নয়। যদি আপনার মনে হয় আপনি ভোট ডাকাতি করবেন, ভোট চুরি করবেন, আপনার ম্যান্ডেট নাই, শিক্ষার্থীদের আপনার পাশে নাই, তাহলে তো আপনি এখানে জালিয়াতি করবেন, যেটা আমরা ছাত্রলীগ করতে দেখেছি। এবং যারা এরকম আচরণের প্রত্যাশা করার, আমি মনে করি তাদের নিজেদের ওই রকম প্রত্যাশার, নিজেদের ওরকম ভালো কাজ নাই, যার কারণে এরকম অবস্থা। অবশ্যই আমি মনে করি, এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন মনে করে, প্রত্যেকটা শিক্ষার্থী মনে করে, এবং শিক্ষার্থীদের পালসের বিরুদ্ধে গিয়ে যদি কেউ কাজ করে, তারা কিন্তু শেখ হাসিনার মধ্যে আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমরা মনে করি যারা ইনিয়ে বিনে চাচ্ছে না, তাদের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদের মধ্যে যে বিগত সময় যে ঐক্য ছিল, সেই ঐক্য যেন কোনোভাবেই ফাটল না ধরে। আমরা শিক্ষার্থীদের জন্য, আগামী প্রজন্মের জন্য, আগামী জাতীয় নির্বাচন বা জাতীয় রাজনীতিতে যেন আমরা তারুণ্য নির্ভর রাজনীতি করতে চাই, সেই জন্য আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আপনাদের ভিপি আপনাদের ছিল,
আপনাদের এছাড়া একাধিক পথ হয়তো ছিল, তখন ছাত্রলীগ ছাড়া বাহিরের কেউ ছিল না। এখন তো ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, অন্যান্যরা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে। আপনারা কতটুকু ভালো করতে পারবেন সেক্ষেত্রে? আপনাদের সাংগঠনিক ভিত্তি কি এতটা মজবুত? আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল কি আপনারা পাবেন? 2019 সালে 2.5 বছর পর ডাকসুতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে বিপিনুল হক নির্বাচিত হয়েছেন, সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন, একই সাথে জিএস রাশেদ খানও নির্বাচিত হয়েছে। নির্বাচনী কারিকুলামের কারণে এখান থেকে রাশেদ খানকে ছড়িয়ে দিয়ে এখানে গোলাম রাব্বানিকে দেওয়া হয়েছে। আমরা দেখেন 2018 থেকে 2024, এই যে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, কোটা সংস্কার আন্দোলন, সেটা কিন্তু 2018 সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, 2018 থেকে 2024 প্রত্যেকটা আন্দোলন, লড়াই, সংগ্রামে প্রত্যেকটা শিক্ষার্থী যেখানে নির্যাতিত হয়েছে, গণম গেস্টমে নির্যাতিত হয়েছে, তার প্রথমেই ছাত্র অধিকার পরিষদ তার নিজের ব্যানারে রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছে, শাহবাগে দাঁড়িয়েছে, সব জায়গায় ছিল। সুতরাং আমি মনে করি শিক্ষার্থীদের যুক্তি দাবি আদায় প্রত্যেকটা জায়গায় যেভাবে ছিল, আশা করি শিক্ষার্থীরাও তাদের ভোটের ম্যান্ডেটের মাধ্যমে সেটা প্রমাণ নির্বাচনে দেখাবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনারা কি কোনো ব্যানারে যাচ্ছেন? মানে যদি ছাত্র সংসদ নির্বাচন কবে চান, এবং নির্বাচন হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে কি নির্বাচন করবেন? দেখুন, আমি আগে ক্লিয়ার করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি দেওয়া হয়নি, তো সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসবে কিনা সে ব্যাপারে এখনো আমরা ডিসিশন নিতে পারিনি। কিন্তু আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এই ছাত্র সংসদটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে দেওয়া হোক। কারণ যারা চাচ্ছে না কিনা ডাকসু দেরিতে হোক বা ছাত্র সংসদ নির্বাচনগুলো দেরিতে হোক, তারা কিন্তু আসলে চায় না যে এই তরুণদের মানে রাজনীতি তরুণরা উঠে আসুক, তরুণদের মধ্যে রাজনৈতিক যে চেতনা আছে সেগুলো জেগে উঠুক, এগুলো কিন্তু তারা চায় না। তারা কিন্তু আমাদেরকে থ্রেট মনে করছে বিধায় তারা কিন্তু চাচ্ছে না যে ডাকসু যাতে হোক। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা চাচ্ছি যে ডাকসুটা তাড়াতাড়ি হয়ে যাক, এবং সেখানে এই প্যানেলটা অনেক বেশি ইনক্লুসিভ হোক, এবং যারা নির্বাচিত হবে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটে আসুক এবং তারা ইনক্লুসিভ ওয়েতে এসে তারা কাজ করে যাক। আমি একদম 30 সেকেন্ডে একটা উত্তর চাই। সেক্ষেত্রে আমরা অনেক দিন পরে ছাত্র শিবিরকে আবার অ্যাক্টিভ দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়, কিভাবে দেখছে শিক্ষার্থীরা সেখানে? একদমই খুব ছোট্ট করে দেখুন, সব ছাত্র সংগঠনই তাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছে ক্যাম্পাসে, কিন্তু আমরা এই যে ডাকসু যখন দিবে তখনই কিন্তু তারা যখন উঠে আসবে এবং কারা উঠে আসতে পারছে এবং কারা পারছে না তখনই কিন্তু বোঝা যাবে আসলে। সেই জন্যই কিন্তু আমরা আসলে চাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে আমরা এই যে আগে ছাত্র সংসদ ছিল না, তো এখন যখন আসবে এটা খুবই একটা মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, মানে সকলের অংশগ্রহণে সুন্দর একটা ইনক্লুসিভ কিছু একটা তৈরি হবে। অনেক ধন্যবাদ। আমি একদমই শেষ দিকে ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে আসি। সবকিছু মিলে আমাদের শিরোনাম ছিল শিক্ষায় ব্যবস্থায় সমন্বয়হীনতা। আপনি শিক্ষার্থী ছিলেন, আপনি এখন শিক্ষার্থীদের অভিভাবক এবং কারিগর। সেখান থেকে আপনি কি মনে করছেন আগামীতে জাতীয় নির্বাচন আছে, তার আগে শিক্ষাঙ্গনগুলো কতটা শান্ত থাকা দরকার এবং ঐক্যবদ্ধ থাকা দরকার আগামীর বাংলাদেশের জন্যে? এবং শিক্ষার্থীদের জন্য আপনার যদি কোনো কিছু বলার থাকে তাও বলবেন। আমরা একটা দেখেছি যে বাংলাদেশের মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের যত অর্জন তার পুরোধা বা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের যতটা স্যাগাসিটি আছে, তাদের যত ফার্স্ট সাইটনেস আছে, সেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটা চমৎকার মডেল উপস্থাপনের জন্য এখানকার ছেলে মেয়েরা বেশ বদ্ধপরিকর। তো আমাদের মামা যেমনটা বলছিলেন যে মানে সবার তানজিনা তাম্মি, আমি ওনার সুর মিলিয়ে বলতে চাই যে এখানে আমার ভেতরে একটা বিষয় এসেছে যে পতিত যারা স্বৈরাচার ছিল তাদের মতো যেন বিকল্প আর কেউ না দাঁড়াতে পারে, ছেলে মেয়েদের যেন ভালো কিছু হয়, সেই লিডারশিপ যেন তারা পায়, এই টিউনটা আমাদের সবার। আমার লাস্ট কথা হচ্ছে, আমি আমার সন্তানদের, ছেলে মেয়েদের, আমার ছাত্র ছাত্রীদের কাছে নিবেদন রাখবো, আমাদের প্রত্যেকের একটা বিবেক শক্তি আছে। মানে আমাকে যে কেউ একটা কিছু বলে দিল আর আমি তাই করলাম, এইটা যেন না হয়। আমি এতটুকুই বলবো আমার 30 সেকেন্ডে শেষ করতে হবে। জি জি, ধন্যবাদ। আমি একদমই 30 সেকেন্ড। হাফসা, শিক্ষার্থীদের এই যে বিবাদমান দুটো পক্ষ হয়ে গেছে, আপনার কোনো কিছু বলার আছে তাহলে বলবেন।
আসলে দিন শেষে হচ্ছে আমরা কিন্তু আমরা ভাই ভাই, আমরা যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, বিভিন্ন ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা কাজ করার যে প্রত্যাশা জ্ঞাপন করছি, আমরা চাই যে আমরা সবাই একসাথে থাকি এবং আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশে কিছু কন্ট্রিবিউট করে যাই। অনেক ধন্যবাদ নাজমুল হাসান। একদমই 30 সেকেন্ডে যদি শিক্ষার্থীদের জন্য কোনো কিছু বলার থাকে। দেখুন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধু সহযোদ্ধা যারা আছে তাদের প্রতি বলতে চাই, আমরা বিগত সময় যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, 8 কোটি মানুষের মুক্তির লড়াই করেছি, দেশ মাতৃকে রক্ষার জন্য একসাথে কাজ করেছি, এমন কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা যেন এক ভাই আরেক ভাইয়ের উপর আক্রমণ না করি, সেই জায়গায় আমরা থাকতে হবে। বর্তমান সময়ে পরাজিত শক্তি বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, সেই উস্কানি থেকে যেন আমরা বিতাড়িত থাকতে পারি এবং দেশের মানুষের যে স্বপ্ন আকাঙ্ক্ষা ছাত্র সমাজের কাছে, সেই স্বপ্ন আমরা যেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের মধ্যে যে ঐক্যবদ্ধ থেকে মানুষের স্বপ্ন পূরণ করতে পারি। কারণ এই দেশের মানুষ 90-তে পরাজিত হয়েছে, 2011 সালেও হয়েছে, সবসময় পরাজিত হয়েছে। এবার আর মানুষ আর আশা বা স্বপ্ন যেন ভঙ্গ না হয়, সেই স্বপ্ন যেন আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম, তানজিলা তাম্মি হাফসা এবং নাজমুল হাসান, তিনজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আলোচকদের সাথে এবং আপনাদের সাথেও প্রত্যাশা করি একটি কল্যাণমূলক দেশ গড়তে আসুন, যে যার জায়গায় থেকে একটু হলেও ভূমিকা পালন করি এবং সেক্ষেত্রে যারা শিক্ষার্থী এবং তরুণ প্রজন্ম আছে তাদেরকে একটু ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আল্লাহ হাফেজ।